ওয়েলকাম নলেজ সেল ইউটিউব চ্যানেলে। আমি সৌম্যদীপ রায়। আজকে ডিপ্লোমা ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট ট্রান্সফরমার এখানে এই ক্লাসে ডিসকাস করব। নলেজ সেল একটা টেকনিক্যাল ইনস্টিটিউট যেখানে আমরা অনলাইন অফলাইন মোডে ডিপ্লোমা বিটেক কম্পিটিটিভ এক্সামের ক্লাস করিয়ে থাকি। তোমাদের এই ভিডিও যদি ভালো লাগে, এই ক্লাস যদি পছন্দ হয়, তোমরা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনটাকে অন রাখো, লাইক করো, কিছু কোয়ারি থাকলে কমেন্ট করো। আর তোমরা আমাদের ক্লাস জয়েন করতে পারো, অনলাইন অফলাইন দু রকম মোডেই জয়েন করতে পারো। তার ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে। তোমরা নলেজ সেল অ্যাপ থেকেও তোমরা এইসব ক্লাস একটা নমিনাল ফিজের রেসপেক্টে কিন্তু সাবস্ক্রাইব করতে পারো। আমি এখন ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমাদের টোটাল যে ক্লাসটা থাকবে সেটা থাকবে মেনলি ফ্যারাডেস ল থেকে শুরু করে ট্রান্সফরমার অবধি আমরা করাবো। তো ফার্স্টে আমি বলবো যে কোনো মেশিনের মেন যে লটা যেটার উপর বেস করে তোমার ডিসি মোটর বলো, ডিসি জেনারেটর বলো, এসি মোটর, এসি জেনারেটর বা ট্রান্সফরমার, সেটা রোটেটিং মেশিন হোক কি স্ট্যাটিক মেশিন হোক, সেটা কিন্তু যে ল এর উপর বেস করে দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু ফ্যারাডেস ল। তো ফার্স্ট আমরা ফ্যারাডেস ল থেকে স্টার্ট করছি। ফার্স্ট ল হচ্ছে when a current carrying conductor cuts the magnetic field and EMF is induced in that conductor. Second law, the magnitude of induced EMF is equal to the rate of change of flux linkage. ধরে নেওয়া যাক যে এইখানে একটা নর্থ পোল রয়েছে আর এইখানে একটা সাউথ পোল রয়েছে। তার অবভিয়াসলি উপরের দিকে সাউথ পোল রয়েছে, তার নিচের দিকে নর্থ পোল রয়েছে। এই রকম পজিশনে যদি দুটো ম্যাগনেটের পোল থাকে, তাহলে নর্থ পোল থেকে সাউথ পোলে ম্যাগনেটিক লাইন্স থাকে যেগুলোকে আমরা ফ্লাক্স বলি। এরকম অনেক ম্যাগনেটিক লাইন্স থাকে, এগুলোকে আমরা ফ্লাক্স বলি। এটা আমরা ফাই দিয়ে ডিনোট করি। এখন এর মধ্যে ফার্স্ট ল কি বলছে, when a current carrying conductor cuts a magnetic field and EMF is induced in that conductor. আমরা যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে এর মধ্যে প্লেস করে দিই, আমরা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে এর মধ্যে প্লেস করে দিই, তাহলে এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা
ফ্লাক্স গুলোকে কাট করছে। কতগুলো ফ্লাক্সকে কাট করছে? 1 2 3 4 5 6 7 সাতটা ফ্লাক্সে কিন্তু কাট করছে। তাহলে এই স্ট্যাটিক অবস্থায় যদি কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে আমি রাখি তাহলে 7টা ফ্লাক্সকে কাট করবে। কিন্তু যদি টোটাল ফ্যারাডেস ল ফার্স্ট ল আর সেকেন্ড লকে আমি যদি এখানে দেখি তাহলে কিন্তু সেখানে ইএমএফ ইনডিউসড হবে না। ইএমএফ ইনডিউসড হতে গেলে আমাকে সেকেন্ড লটা একবার দেখতে হবে, দ্য ম্যাগনিটিউড অফ ইনডিউসড ইএমএফ ইজ ইকুয়াল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ। রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ মানে টাইমের সাথে সাথে ফ্লাক্স লিঙ্কেজটাকে চেঞ্জ হতে হবে, কতগুলো ফ্লাক্সের সাথে লিঙ্ক রয়েছে সেটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হতে হবে। এই পজিশনে দেখতে পাচ্ছি যে সলিনয়েডটা বা কন্ডাক্টরটা 7টা ফ্লাক্সকে লিঙ্ক করেছে। এটা কিন্তু যদি একটা জায়গায় দাঁড় করিয়ে রাখি তাহলে এটার ফ্লাক্স লিঙ্কেজটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু যদি আমি এটাকে রোটেট করাই তাহলে এই পজিশনে গিয়ে 5টা ফ্লাক্সকে কাট করবে। যখন ভার্টিক্যাল পজিশনে আসবে একটা ফ্লাক্সকে কাট করবে। এরপর আবার যখন এই পজিশনে যাবে আবার 5টা ফ্লাক্সকে কাট করবে, তারপরে 7টা ফ্লাক্সকে আবার কাট করবে। তাহলে এই ফ্লাক্স লিঙ্কেজটা কি হচ্ছে? ফ্লাক্স লিঙ্কেজটা টাইমের রেসপেক্টে এইভাবে চেঞ্জ হচ্ছে। ফার্স্টে 7টা ফ্লাক্স, তারপরে 5টা ফ্লাক্স, তারপর একটা ফ্লাক্স, এগেন 5টা ফ্লাক্স, এগেন 7টা ফ্লাক্স। টাইমের রেসপেক্টে ফ্লাক্স লিঙ্কেজটা কিন্তু এই অর্ডারে চেঞ্জ হচ্ছে। তো যদি এই রকম চেঞ্জ হয় তাহলে ইএমএফ ইনডিউসড হবে। এবার টাইমের রেসপেক্টে যত তাড়াতাড়ি ফ্লাক্স লিঙ্কেজ চেঞ্জ হবে তত বেশি ইএমএফ ইনডিউসড হবে। আমি ম্যাথামেটিক্যালি যদি দেখাই, ম্যাথামেটিক্যালি ইনডিউসড ইএমএফ E is equal to minus n d5 by dt। এখানে n হচ্ছে নাম্বার অফ টার্নস, d5 by dt হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ। টাইমের রেসপেক্টে ফ্লাক্স কি লেভেলে কি রেটে চেঞ্জ হচ্ছে সেটা d5 by dt। তাহলে ইএমএফ ইনডিউস মানে একটা ভোল্টেজ ইনডিউসড হতে গেলে অবভিয়াসলি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর এখানে কন্ডাক্টরকে এখানে তার মুভমেন্ট দরকার। অ্যাকচুয়ালি যেটা যেটা করতে হবে সেটা হচ্ছে টাইমের রেসপেক্টে ফ্লাক্স কাটটাকে চেঞ্জ হতে হবে। টাইমের রেসপেক্টে ফ্লাক্স কাট চেঞ্জ হতে গেলে কিন্তু এইখানে এই কন্ডাক্টরকে মুভ করতে হবে। এইভাবেই কিন্তু ইএমএফ ইনডিউসড হয়। যদি আমাদের এই কন্ডাক্টরটা একটা স্ট্রিক্ট জায়গায় দাঁড়িয়ে থাকতো তাহলে 7টা ফ্লাক্স কাট করতো কি 5টা করতো কি তার পজিশন ওয়াইজ, যদি ভার্টিক্যাল পজিশনে থাকতো একটা ফ্লাক্স কাট করতো। কিন্তু যদি একটা পজিশনে থাকে তাহলে কিন্তু ফ্লাক্স কাট চেঞ্জ হবে না, ইএমএফ ইনডিউস হবে না। ফ্যারাডেস ল বারবার বলছে ফ্লাক্স কাট ইএমএফ ইনডিউস হতে গেলে টাইমের রেসপেক্টে কিন্তু ফ্লাক্স কাট চেঞ্জ হতে হবে। এই মেথডটা বা এই সিনারিওটা হয় রোটেটিং মেশিনের ক্ষেত্রে, কিন্তু স্ট্যাটিক মেশিনে কি পসিবল না? হ্যাঁ, স্ট্যাটিক মেশিনের ক্ষেত্রে কিন্তু ইনডিউসড ইএমএফ কিন্তু পসিবল। এটা কিন্তু আমরা ট্রান্সফরমারে হয়ে থাকে। কি করে ট্রান্সফরমারে ইএমএফ ইনডিউসড হয় সেটা দেখবো। অ্যাকচুয়ালি তার আগে বলবো যে ইএমএফ ইনডিউসড ক ধরনের হয়। ইনডিউসড ইএমএফ বেসিক্যালি দুটো টাইপ। স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ ডায়নামিক্যালি ইনডিউসড ইএমএফ। এই স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ এর আবার দুটো পার্ট। অ্যাকচুয়ালি স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ কার ক্ষেত্রে হয়? জেনারেলি এক্সাম্পল হচ্ছে ট্রান্সফরমার। ডায়নামিক্যালি ইনডিউসড ইএমএফ কার রেসপেক্টে হয়? ডিসি মোটর,
ডিসি জেনারেটর এদের রেসপেক্টে হয়। এই স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ এর দুটো পার্ট, একটা দু ধরনের হয়, একটা হচ্ছে সেলফ ইনডিউসড ইএমএফ, মিউচুয়াল ইনডিউসড ইএমএফ। এই দু ধরনেরই জিনিস কিন্তু আমরা ট্রান্সফরমারে দেখতে পারি। আর একটা পোর্শন যেটা, আর একটা পয়েন্ট যেটা আমি আগের পোর্শনে অমিট করে গেছি, যে এইখানে এই মাইনাস টার্মটা আসে কেন? এই মাইনাস টার্মটা আসে লেঞ্জেস ল এর জন্য। লেঞ্জেস লটা কি এবার সেটাই যাবো, সেই জন্য বলে দিলাম এই মাইনাস টার্মটা আসে এই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে, এই মাইনাস টার্মটা কিন্তু আসে লেঞ্জেস ল এর জন্য। আমরা আজকে যে বেসিক ডিসকাশনটা করবো সেটা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ এর জন্য। কি হয় যদি আমি একটা সলিনয়েডকে রাখি, প্লেস করি, সেখানে কয়েলিং করে যদি আমি একটা ডিসি ভোল্টেজকে পাঠাই, এখানে একটা ডিসি ভোল্টেজ পাঠাই, তাহলে এখানে একটা কারেন্ট আই যাবে, এখানে একটা নর্থ পোল তৈরি হবে, এখানে একটা সাউথ পোল তৈরি হবে, তার রেসপেক্টে এখানে একটা ফ্লাক্স, স্ট্যাটিক ফ্লাক্স পাবো। কিন্তু যদি আমরা এসি পাঠাই এখানে, তাহলে এই যে নর্থ পোলটা তৈরি হচ্ছে, এই নর্থ পোলটা কিন্তু পজিটিভ ভাবের জন্য নর্থ পোল, এদিকটা সাউথ পোল থাকবে, আবার নেগেটিভ ভাবের জন্য এই নর্থ পোলটা সাউথ পোল হয়ে যাবে আর সাউথ পোলটা নর্থ পোল হয়ে যাবে। পজিটিভ ভাবের জন্য যে পোলারিটি থাকবে, নেগেটিভ ভাবের জন্য পোলারিটিটা কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে যাবে। কিরকম হয় ওখানে আরেকটা জিনিস যেটা দেখানোর আছে, এখানে যদি একটা এসি সোর্স পাঠাই, আর একটা কন্ডাক্টরকে এখানে রেখেছি, এখানে একটা ভোল্ট মিটার কানেক্ট করেছি, আর এখানে ভি ভোল্ট, এফ ফ্রিকোয়েন্সি, এফ হার্টজ আমরা পাঠিয়েছি। যদি এরকম রাখি তাহলে কি হবে, এর নাম্বার অফ টার্নস হচ্ছে n1, এর নাম্বার অফ টার্নস হচ্ছে n2। এইখানে কারেন্ট পাঠানোর জন্য, এখানে আই কারেন্ট পাঠিয়েছি, এখানে কারেন্ট পাঠানোর জন্য কিন্তু এইখান দিয়ে একটা অল্টারনেটিং ফ্লাক্স কিন্তু আমরা পাবো। অল্টারনেটিং ফ্লাক্স কেন, কি রেসপেক্টে বলছি, আমি ভোল্টেজটা কি দিচ্ছি, আমি ভোল্টেজটা অল্টারনেটিং ভোল্টেজ দিচ্ছি, টাইমের রেসপেক্টে ভোল্টেজ চেঞ্জ হচ্ছে, তাহলে অল্টারনেটিং ভোল্টেজ যদি দিই তাহলে এর জন্য যে কারেন্ট পাবো সেটাও কিন্তু তার নেচারটাও কিন্তু অল্টারনেটিং হবে। সেই কারেন্টের জন্য যে ফ্লাক্স পাবো তার নেচারও কিন্তু অল্টারনেটিং হবে। তার মানে ভোল্টেজ অল্টারনেটিং নেচার, তার জন্য কারেন্ট অল্টারনেটিং নেচার, তার জন্য ফ্লাক্সও কিন্তু কি হবে, তার জন্য ফ্লাক্সও হবে অল্টারনেটিং নেচার। তাহলে এই ফ্লাক্সটা অল্টারনেটিং নেচার, তার মানে টাইমের রেসপেক্টে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, ডি ফাই বাই ডিটি হচ্ছে, তার মানে অবভিয়াসলি এখানে আমি একটা ইএমএফ ইনডিউসড হবে। এক্ষেত্রে যে ফ্লাক্সটা দিচ্ছি সেটা এসি ভোল্টেজ দিচ্ছি, এসি ভোল্টেজের জন্য ফ্লাক্সটা অল্টারনেটিং নেচার, তাহলে এখানে একটা ইএমএফ ইনডিউসড হবে। এইটা অ্যাকচুয়ালি এখানে নাম্বার অফ টার্নস n1 রেখেছি, এদিকে নাম্বার অফ টার্নস n2 রেখেছি, তাহলে এই সার্কিট বা এইখানে এই কয়েল 1, এদিকটা যদি আমি কয়েল 1 ধরি, আচ্ছা কয়েল এ ধরি, এটা যদি আমি কয়েল বি ধরি, তাহলে কয়েল 1 আর কয়েল বি কিন্তু ইলেকট্রিক্যালি আইসোলেটেড, কোনো কানেকশন নেই, কিন্তু ম্যাগনেটিক্যালি কাপলড। তাহলে আমি এখানে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে কয়েল 1 এন্ড কয়েল এ এন্ড কয়েল বি আর ইলেকট্রিক্যালি আইসোলেটেড বাট ম্যাগনেটিক্যালি কাপলড। তাহলে এই ফ্লাক্সটাই, কারণ কি এই ফ্লাক্সটাই এখান থেকে গিয়ে এখানে লিংক করছে, যেটা আমি
কয়েল এ তে ভোল্টেজ দিলাম, কয়েল এর ভোল্টেজ দেওয়ার জন্য কারেন্ট গেল, সেই ফ্লাক্সটা কিন্তু কয়েল এ থেকে গিয়ে সেটা কিন্তু কয়েল বি তে লিঙ্ক করলো, তাহলে ম্যাগনেটিক্যালি কাপেল। এবার ইএমএফ ইন্ডিউস কয়েল এ তেও হবে, কয়েল বি তেও হবে। কয়েল এ তে যে ইএমএফ ইন্ডিউসড হবে সেটা ই1 হবে, কয়েল বি তে যে ইএমএফ ইন্ডিউসড হবে সেটা ই2 হবে। এখানে ই1 আর ই2 কি হবে? ই1 কে বলবো সেলফ ইন্ডিউসড ইএমএফ, ই2 কে বলবো মিউচুয়াল ইন্ডিউসড ইএমএফ। যে সার্কিটটা রয়েছে সেটা কি সার্কিট? সেটা ইলেকট্রিক্যালি আইসোলেটেড ম্যাগনেটিক্যালি কাপেল সার্কিট। এই থিওরিটার উপর বেস করে ট্রান্সফরমার কিন্তু তার ওয়ার্কিং প্রিন্সিপালটা কিন্তু এই থিওরির উপর বেস করে হয়। কিরকম হয়? ট্রান্সফরমার ডেফিনেশনটা আগে লিখি। Transformer is a static device which steps up or down voltage without changing power and এটাকে অন্যভাবেও লেখা যায়, ট্রান্সফর্মার ইজ a static device which transform power from one circuit to another circuit without changing power and frequency. জেনারেলি ট্রান্সফরমারটা কোথায় ইউজ করা হয়? প্র্যাকটিক্যাল ইউজ হচ্ছে ভোল্টেজকে বাড়ানো বা কমানোর জন্য। কোনো কোনো ইনস্ট্রুমেন্ট আমাদের কিন্তু আমাদের যে ভোল্টেজটা আমরা সাপ্লাইতে পাই সেটা 230 ভোল্ট, আমাদেরকে কোনো কোনো ক্ষেত্রে ভোল্টেজটাকে বাড়াতে হয়, হয়তো 230 থেকে ভোল্ট থেকে 400 ভোল্টে নিয়ে যেতে হয় কোনো অ্যাপ্লিকেশন চালানোর জন্য বা কোনো অ্যাপ্লায়েন্সেসে তার ভোল্টেজ লেভেল চেঞ্জে হওয়ার জন্য। ফোনের চার্জার, তার ভোল্টেজ লেভেল কম, তার মানে আমার 220 ভোল্ট থেকে আমাকে ফোনটাকে চার্জ দিতে হবে কম ভোল্টে। তাহলে ওই 220 ভোল্ট থেকে বা 230 ভোল্ট থেকে ভোল্টেজকে কমানোর দরকার পড়ে, রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটাকে বাড়ানোর দরকার পড়ে। যখন আমরা ভোল্টেজটাকে বাড়াই সেটাকে স্টেপ আপ ট্রান্সফরমার বলবো, যখন আমরা ভোল্টেজটাকে কমাই তখন সেটাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলবো। ট্রান্সফরমারে এই যে ভোল্টেজটাকে বাড়ালাম বা কমালাম, এক্ষেত্রে পাওয়ার আর ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হয় না, পাওয়ার কিন্তু সেম থাকে। সেটা কিভাবে কাজ করে দেখাচ্ছি। তাহলে ট্রান্সফরমার ইজ আ স্ট্যাটিক ডিভাইস, অবভিয়াসলি ইটস আ স্ট্যাটিক ডিভাইস which steps up or down voltage without changing power and frequency. কনস্ট্যান্ট টার্ম তাহলে এখানে কি কি হলো? ট্রান্সফরমারের ক্ষেত্রে কনস্ট্যান্ট টার্ম কি কি? এক নম্বর হচ্ছে পাওয়ার, 2 নম্বর হচ্ছে ফ্রিকোয়েন্সি। স্টেপ আপ ট্রান্সফরমার কি করে? ভোল্টেজকে কি করে? বাড়ায়। স্টেপ ডাউন ট্রান্সফরমার কি করে? ভোল্টেজকে কমায়। এখন তাহলে পাওয়ারের চেঞ্জটা কেন হয় না? এখানে তো পাওয়ারকে কনস্ট্যান্ট বলেছি। তার কারণ হচ্ছে আমাদের বেসিক ফর্মুলাটা পাওয়ার ইজ ইকুয়াল টু ভোল্টেজ ইনটু কারেন্ট, পি ইজ ইকুয়াল টু ভিআই। যদি আমি পাওয়ারকে 1000 ধরি, ভোল্টেজকে 200 ধরি, তাহলে কারেন্ট কত হবে? 5 হবে। এবার আমি স্টেপ আপ ট্রান্সফরমারে ভোল্টেজকে বাড়াচ্ছি, ভোল্টেজকে বাড়িয়ে আমি 200 থেকে 400 করছি, তাহলে এটা 400, সরি
400, এটা কত হবে, বাড়িয়েছি, তাহলে 200 থেকে বাড়িয়ে দুগুণ করেছি, তাহলে এখানে পাওয়ারটা তো সেমই থাকবে, 1000ই থাকবে, তাহলে এখানে কারেন্ট কত হবে, 2.5। তাহলে এখান থেকে এখানে ভোল্টেজটা কি হলো, বাড়লো, কিন্তু পাওয়ারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য, ভোল্টেজটা যেহেতু এখানে বাড়লো, পাওয়ারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য কারেন্টটা কিন্তু কমে গেল, ভোল্টেজটা 2 টাইমস হলো, কারেন্টটা হাফ হয়ে গেল। তাহলে স্টেপ আপ ট্রান্সফরমারের ভোল্টেজ বাড়ে কিন্তু পাওয়ার কনস্ট্যান্ট রাখার জন্য কারেন্ট কমে যায়। আবার এটা তাহলে স্টেপ আপ। আবার স্টেপ ডাউনের ক্ষেত্রে যদি ভোল্টেজটা 100 হয়ে যায়, কমে যায়, তাহলে পাওয়ারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য কারেন্টটা কি হবে, বেড়ে যাবে, তবেই না 1000 হবে। তাহলে এইটা কি, স্টেপ ডাউন। তাই এইটা হচ্ছে স্টেপ আপ আর স্টেপ ডাউন ট্রান্সফরমারের বেসিক প্রিন্সিপাল, যে তার জন্য পাওয়ারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য স্টেপ আপ ট্রান্সফরমারে ভোল্টেজ বাড়ছে, তার রেসপেক্টে কারেন্ট কমে যাচ্ছে, স্টেপ ডাউন ট্রান্সফরমারের ভোল্টেজ কমছে, তার রেসপেক্টে কারেন্ট, ভোল্টেজ কমছে, কারেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে। এটা হলো বেসিক ডিফারেন্স। এবার ট্রান্সফরমারের যদি একটা ডায়াগ্রাম দিয়ে বোঝাই, যে ছবিটা আমরা এইখানে করেছিলাম, এই ছবিটাকে দেখো, এই ছবিটাকেই কিন্তু দিয়ে, এটাই কিন্তু ট্রান্সফরমারের মেইন ওয়ার্কিং প্রিন্সিপাল। সেখানে কি হয়, এটা কোর থাকে, এই সাইডটাকে প্রাইমারি সাইড বলে, সেকেন্ডারি সাইড বলে। এখানে আমরা কি করি, প্রাইমারি সাইডে আমরা ভোল্টেজ V1 দিচ্ছি, এর রেসপেক্টে কারেন্ট যাচ্ছে I1। সেকেন্ডারি সাইডে আমরা এখানে এবার ভোল্টেজ V1 দিলাম, কারেন্ট I1 গেল, তার জন্য একটা ফ্লাক্স থাকলো, অবভিয়াসলি তার জন্য একটা ফ্লাক্স থাকবে, যে ফ্লাক্সটা অল্টারনেটিং ফ্লাক্স। এখানে কিন্তু এটা কিন্তু এসি সোর্স, এখানে অল্টারনেটিং ফ্লাক্স। ট্রান্সফরমারে কিন্তু ডিসি কাজ করে না। এইটাকে বলা হয়, এই জিনিসটাকে বলা হয় কোর। এবার এই ফ্লাক্সটা, একই ফ্লাক্স ঘোরার সময় সে কি করছে, প্রাইমারি থেকে সেই ফ্লাক্সটা গিয়ে কিন্তু সেকেন্ডারি সাইডে কানেক্ট করছে, তার মানে ইলেকট্রিক্যালি আইসোলেটেড, ম্যাগনেটিক্যালি কাপলড। ইলেকট্রিক্যালি আইসোলেটেড, ম্যাগনেটিক্যালি কাপলড। ম্যাগনেটিক্যালি কাপলড। এখন তাহলে এইখানে কি হবে, এইখানে আমাদের একটা, এখান থেকে একটা আমরা, তখন কি হবে, ও হ্যাঁ, তখন এইখানে, সরি, কারেন্টটা পাওয়ার আগে এটা বলি, ওয়ার্কিংটাকে বলি, তাহলে বোঝা যাবে। যখন কারেন্ট I1 দিচ্ছি, ফ্লাক্স যাচ্ছে, সেই ফ্লাক্সটা লিঙ্ক করছে, সেই ফ্লাক্সটা অল্টারনেটিং নেচার, সেই ফ্লাক্সটা অল্টারনেটিং নেচার হওয়ার জন্য এই সাইডে একটা ইএমএফ ইন্ডিউসড হচ্ছে E1, এই সাইডে একটা ইএমএফ ইন্ডিউসড হচ্ছে E2, এই সাইডের নাম্বার অফ টার্নস হচ্ছে N1, এই সাইডের নাম্বার অফ টার্নস হচ্ছে N2। তাহলে যখন সেখান থেকে একটা আমরা কি পাবো, সেখান থেকে আমরা একটা কারেন্ট পাবো, এখান থেকে একটা কারেন্ট পাবো, আর এর রেসপেক্টে একটা ভোল্টেজ V2 পাবো। তাহলে প্রাইমারি সাইডে
এসি ভোল্টেজ দিলাম, তার রেসপেক্টে প্রাইমারি সাইডে কারেন্ট আই, এসি ভোল্টেজ V1 দিলাম, তার রেসপেক্টে প্রাইমারি সাইডে কারেন্ট I1 গেল, তার তার জন্য একটা অল্টারনেটিভ ফ্লাক্স এখানে কোরের মধ্যে দিয়ে ঘুরলো, সেটা কিনা ম্যাগনেটিক্যালি কাপেলড করলো প্রাইমারি সার্কিট আর সেকেন্ডারি সার্কিটকে, কিন্তু এই ফ্লাক্সটাই কানেক্ট করলো। সেকেন্ডারি সাইডে এখানে আমি একটা কারেন্ট পেলাম, সেকেন্ডারি সাইডে যে কারেন্টটা পেলে, সেকেন্ডারি সাইডে আমরা একটা যখন আমরা এরকম অ্যাপ্লাই করলাম, তো সেকেন্ডারি সাইডে আমরা একটা ইএমএফ ইনডিউসড হলো, প্রাইমারি সাইডে একটা ইএমএফ ইনডিউসড হলো। প্রাইমারি সাইডে যে ইএমএফ ইনডিউসড হলো সেটা E1, সেকেন্ডারি সাইডে যেটা ইএমএফ ইনডিউসড হলো সেটা E2, সেকেন্ডারি সাইডে তার জন্য একটা কারেন্ট ফ্লো করলো I2, সেকেন্ডারি সাইডে ফাইনালি আমি টার্মিনালে একটা ভোল্টেজ পেলাম সেটা V2। তাহলে কোনটাকে কি বলে? সবার আগে E1 আর E2 বলবো। E1 হচ্ছে সেলফ ইনডিউসড ইএমএফ, E2 হচ্ছে মিউচুয়াল ইনডিউসড ইএমএফ। কেন হলো? কেননা আমরা V1 প্রাইমারি সাইডে ভোল্টেজ অ্যাপ্লাই করে প্রাইমারি সাইডে যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে সেটা হচ্ছে সেলফ ইনডিউসড ইএমএফ, আর প্রাইমারি সাইডে ভোল্টেজ অ্যাপ্লাই করে সেকেন্ডারি সাইডে যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে সেটা হচ্ছে মিউচুয়াল ইনডিউসড ইএমএফ। V1 হচ্ছে প্রাইমারি ভোল্টেজ, সেকেন্ডারি ভোল্টেজ, number of turns in primary side, a number of turns in secondary side। I1 হচ্ছে প্রাইমারি কারেন্ট, I2 হচ্ছে সেকেন্ডারি কারেন্ট। যে রেশিওটাতে আসছে V1 by V2, E1 by E2, N1 by N2, কিন্তু যেহেতু আমরা বারবার আগেও ডিসকাস করেছি যে যখন আমি ভোল্টেজটাকে স্টেপ আপ করছি তাহলে কারেন্টটা কিন্তু কমে যাচ্ছে, তার মানে ভোল্টেজ আর কারেন্ট ইনভার্সলি প্রপোর্শনাল। তার জন্য I2 by I1 এটাকে বলা হয়, এটা A দিয়ে লেখা হয়, এটা A হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও। তো এইটা হচ্ছে ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপাল। নেক্সট আসছি EMF ইকুয়েশন অফ ট্রান্সফরমার। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, বারবার বলছি আজকে এই সিরিজটাকে আমি যতটা যে ডিসকাশন গুলো করছি এটা সেমিস্টার এক্সামের জন্য যতটা ইম্পর্টেন্ট ঠিক ততটাই বলছি, তার থেকে কম বলা পসিবল না বা তার থেকে বেশিও এখানে বলছি না। যারা সেমিস্টারের জন্য প্রিপারেশন নিচ্ছ ভিডিওটা অবশ্যই দেখো, যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সেটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে বেশি করে শেয়ার করো। তোমরা চাইলে থার্ড সেমিস্টার থেকে সমস্ত ডিপার্টমেন্টের রেসপেক্টিভ সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, তোমাদের যে যে ডিপার্টমেন্টে তোমরা কিন্তু সব ডিপার্টমেন্টের ক্লাসই এখানে হয়, তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তার কন্ট্যাক্ট ডিটেলস সব আমাদের এখানে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর তোমাদের কিছু কোয়ারি থাকলে বা কিছু অন্য কিছু ক্লাসের রিকোয়ারমেন্ট থাকলে তোমরা সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ইএমএফ ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট। ইনস্ট্যান্টেনিয়াস ফ্লাক্স phi is equal to phi m sin omega t, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ফ্লাক্স। যে কোনো ইনস্ট্যান্টে যে ফ্লাক্সটা থাকে সেটাকে ইনস্ট্যান্টেনিয়াস ফ্লাক্স বলে, সেটার
phi m, phi is equal to phi m sin omega t. According to the Faraday's law আমরা কি জানি? E is equal to minus t d phi by dt. এখানে নাম্বার অফ t হচ্ছে নাম্বার অফ টার্নস, আমরা এটাকে t দিয়ে লিখছি। তাহলে E is equal to minus t d by dt, phi এর জায়গায় phi m sin omega t, minus t phi m, এর ডেরিভেটিভ করলে হবে cos omega t, আর একটা ওমেগা এখানে আসবে। cos কে যদি আমি সাইনে নিয়ে যাই, t phi m ওমেগা sin pi by 2 মাইনাস ওমেগা t, মাইনাসটা ভেতরে নিয়ে নিলাম, মাইনাসটা যদি আমি ভেতরে নিয়ে চলে যাই, t phi m ওমেগা sin ওমেগা t মাইনাস পাই বাই। এখন এই সাইনের ভ্যালুটা ম্যাক্সিমাম কখন হবে? যে তার ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু 1 হবে। এই এই টোটাল ইএমএফ এর ভ্যালুটা তখনই ম্যাক্সিমাম হবে যখন এই পোর্শনটা সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2 এটা ইকুয়ালস টু 1 হবে। তাহলে ই ইজ ইকুয়াল টু ইএম যখন টি ফাই এম ওমেগা হবে, এটা 1 হলে ইন্টু 1, তো দ্যাট ইজ টি ফাই এম ওমেগা, ইএম ইজ ইকুয়াল টু এইটা। আরএমএস ভ্যালু যদি আমি বার করতে চাই, আরএমএস ভ্যালু হবে ম্যাক্সিমাম ভ্যালু বাই √2, এটা আমরা দেখেছি। টি ফাই এম ওমেগা বাই √2, ওমেগার জায়গায় আমরা 2 পাই এফ পুট করছি, 2 পাই এফ বাই √2 টি ফাই এম। এই ক্লাসটা এসি সার্কিটের উপরও কিন্তু আমার একটা ভিডিও রয়েছে, তোমরা এটা ইউটিউব চ্যানেলে দেখতে পারো বা ফলো করতে পারো, সেখানেও আমরা আরএলসি সিরিজ সার্কিট নিয়ে ডিসকাস করেছি, এসি সার্কিটের উপর একটা ভিডিও আছে। তো এইটা করলে কি হচ্ছে, 4 পয়েন্ট, এই ক্যালকুলেশনটা করলে 4.44 দাঁড়াচ্ছে এফ ফাই এম টি। এইটা হচ্ছে ইএমএফ ইকুয়েশন, এটাই হচ্ছে ইএমএফ ইকুয়েশন অফ ট্রান্সফর্মার। দিস ইজ দ্য ইএমএফ ইকুয়েশন অফ ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার খুব ইম্পর্টেন্ট সেমিস্টার এক্সামের জন্য, এটা তোমরা কিন্তু দেখেছো। নেক্সট আসছি লেঞ্জেস ল। এই স্টেটমেন্টটা আগে দেখাই, দ্য ইলেকট্রোম্যাগনেটিক্যালি induced current flows in such a direction the magnetic field produced by it tends to oppose the very cause which produces it. The magnetic field produced by it tends to oppose the very cause
which produces it. The electromagnetically induced current flows in such a direction the magnetic field produced by it tends to oppose the very cause which produces it. এইটা অ্যাকচুয়ালি ভালো বোঝা যায় যখন আমরা ব্যাক ইএমএফ ডিসকাস করব, যেটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা তো বোঝা যায়। ইলেকট্রোম্যাগনেটিক্যালি ইনডিউসড ইএমএফ হচ্ছে, তার জন্য একটা ইলেকট্রোম্যাগনেটিক্যালি ইনডিউসড কারেন্ট পাচ্ছি। সেই কারেন্টটা এমন ডিরেকশনে ফ্লো করবে যে তার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড হবে সেটা কি করবে, যার জন্য এই ইএমএফ ইনডিউসড হয়েছে তার বা কারেন্ট ফ্লো করেছে তাকেই অপোজ করবে, বাধা দেবে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক্যালি ইনডিউসড কারেন্টের ডিরেকশন এমনই হবে যার জন্য ইএমএফ ইনডিউসড হয়েছে, যার জন্য কারেন্ট ফ্লো করছে তাকেই বাধা দেবে। সেই ডিরেকশনটাই সেই ডিরেকশনে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক্যালি ইনডিউসড কারেন্ট ফ্লো করবে। এটাই হচ্ছে লেঞ্জেস ল। তো যখন কোনো ইএমএফ তৈরি হয় সেটা কিন্তু ও কিন্তু কার জন্য তৈরি হচ্ছে না, সাপ্লাই ভোল্টেজের জন্য তৈরি হচ্ছে, ও কিন্তু সাপ্লাই ভোল্টেজকে অপোজ করে। এটাই লেঞ্জেস ল। এখন এরপরে আমরা যেটা দেখাবো, এরপরে আমরা যে ডিসকাশনটা করবো সেটা হচ্ছে লসেস অফ ট্রান্সফর্মার। ট্রান্সফরমারের লসকে আমরা বেসিক্যালি দু ধরনের ভাগ করতে পারি, দুটো টাইপে ভাগ করতে পারি। একটাকে বলা হয় কোর লস বা আয়রন লস। এই কোর লস আবার দুভাগে ভাগ হয়। এডি কারেন্ট লস, হিস্টেরেসিস লস। আর এদিকে যেটা থাকে সেটা হচ্ছে কপার লস। তো এই হচ্ছে ট্রান্সফর্মার লসের বেসিক ডিফারেন্স। কোনটা কি লস আমি ফার্স্টে বলবো। কপার লস হচ্ছে, এটার ফর্মুলা হচ্ছে আই স্কোয়ার আর লস। এই কপার লস হচ্ছে, এইটা কিন্তু ভেরিয়েবল লস। কারেন্টের সাথে সাথে কারেন্ট ইনক্রিজ করুক বা ডিক্রিজ করুক, কারেন্ট ইনক্রিজ করলে তার কোর কপার লস বাড়বে, ডিক্রিজ করলে কপার লস কমবে, কারেন্টের উপর ডিপেন্ডেবল। এইটা কিন্তু ভেরিয়েবল লস। আমি এখানে মার্ক করে দিচ্ছি, এটা কিন্তু ভেরিয়েবল লস। আর এইটা কি, ফিক্সড লস। এইটা হচ্ছে লসেস অফ ট্রান্সফরমার, যেখানে কপার লসটা ভেরিয়েবল লস, আই এর উপর ডিপেন্ড করে। আই বাড়লে কপার লস বাড়বে, আই কমলে কপার লস কমবে। কোর লস বা আয়রন লস দুভাগে ভাগ করা যায়, এডি কারেন্ট লস আর হিস্টেরিসিস লস। ট্রান্সফরমারের মধ্যে কোর সেকশন থাকে, সেই কোরে যে ইনডিউসড কারেন্ট হচ্ছে, এডি কারেন্ট লসটা কি, যে ইনডিউসড কারেন্ট হচ্ছে সেটা কি হয়, ওই কোরের মধ্যে দিয়ে যে কোরের মধ্যে যে কন্ডাক্টিভিটি থাকছে তার জন্য কি হচ্ছে, ওই কোরের মধ্যে ওই কারেন্টটা কিন্তু সার্কুলেট করছে। সার্কুলেটিং কারেন্টকেই এডি কারেন্ট বলছি। সেই সার্কুলেটিং কারেন্টটা হিট এনার্জি হিসাবে বা হিট এনার্জি হয়ে সেটা ডিসিপিয়েটেড হয়, সেই লসটাকে বলা হয় এডি কারেন্ট লস। কোর ট্রান্সফরমারের যে কোর সেকশন, তার যে কন্ডাক্টিভিটি, তার জন্য তত কন্ডাক্টিভিটি রয়েছে, সেখানে যে ইনডিউসড কারেন্ট, সেই ইনডিউসড কারেন্টটা কিন্তু ওখানে সার্কুলেট করে। যেহেতু এটা এসি, যেহেতু আমরা এসি অ্যাপ্লাই করছি, ট্রান্সফরমার এসি অ্যাপ্লাই করছি, তো ওর অল্টারনেটিং নেচারের জন্য একটা ইনডিউসড কারেন্ট যেটা কিন্তু কোরের মধ্যে সার্কুলেট করে, যেটাকে আমরা এডি কারেন্ট বলছি, সেটা হিট এনার্জি হয়ে ডিসিপিয়েটেড করে, সেই লসটাকে বলা হয় এডি কারেন্ট লস। হিস্টেরেসিস লসটা কি হয়, হিস্টেরেসিস লস এন্ড হিস্টেরেসিস লুপ। ফাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স
বি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। এটার ফর্মুলা হচ্ছে ফাই বাই এ। পার এরিয়াতে যে ফ্লাক্স থাকে তাকে বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। এখন হিস্টেরিসিস লুপ যেটা হয় সেটা হচ্ছে এটাকে বলা হয় বিএইচ কার্ভ। বিটা কি? ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। এখানে এইচ আর একটা প্যারামিটার যেটা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট। এইখানে আমি এইচ নিচ্ছি এক্স অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে বি নিচ্ছি। এবার যদি আমি একটা ম্যাগনেটিক মেটেরিয়ালকে আমরা যদি এখানে যদি কনসিডার করি, এর মধ্যে অনেক ম্যাগনেটিক পার্টিকেলস থাকে যেগুলো কিনা এইভাবে সাজানো থাকে। এটা একটা ম্যাগনেট, তার প্রত্যেকটা, এটা যদি এন হয় এটা এস হচ্ছে, প্রত্যেকটার এন আর এস কিন্তু ডিরেকশন এরকম থাকে, সবার আছে। তার জন্য ফাইনালি এটা এন হয়েছে, ফাইনালি এটা এস হয়েছে। এখন আমি একটা কোনো ট্রান্সফরমারে বা যে কোনো এসি ইনস্ট্রুমেন্টে এসি পাঠাচ্ছি, মানে তার পজিটিভ ভাবে যদি এটা নর্থ পোল এটা সাউথ পোল থাকে, তো নেগেটিভ ভাবে কি হবে? এটা পজিটিভ ভাবে, ভালো করে দেখো এই জায়গাটা, পজিটিভ ভাবে এইটা নর্থ পোল আছে, এটা সাউথ পোল আছে। যেই এটা নেগেটিভ ভাবে যাবে তখন এদের এই ম্যাগনেটিক পার্টিকেল গুলোর সবার 180 ডিগ্রি মুভমেন্ট হবে, এদের প্রত্যেকের 180 ডিগ্রি মুভমেন্ট হবে। তাতে কি হবে? এদের প্রত্যেকের এস পোলারিটি লেফট হ্যান্ড সাইডে চলে আসছে, মানে উল্টে যাচ্ছে। তার জন্য এইটা এসটা এদিকে চলে আসছে, নর্থ পোলটা এদিকে চলে আসছে। তাহলে এই যে এই সময় যে কলিশন হচ্ছে ম্যাগনেটিক পার্টিকেলস গুলোর মধ্যে, যে কলিশন হচ্ছে, তার জন্য একটা এনার্জি লস হচ্ছে, অ্যাজ আ হিট এনার্জি সেটা ডিসিপিয়েটেড হচ্ছে। সেই লসটাকে বলা হয় হিস্টেরিসিস লস। যদি কার্ভ দিয়ে আমি দেখাই, কারেন্ট যে রেসপেক্টে চেঞ্জ হয়, কারেন্ট বাড়ছে পজিটিভ হবে, কারেন্ট বাড়ছে, তার সাথে সাথে সিমিলার জিনিসটা ম্যাগনেটাইজিং কারেন্টও কিন্তু এখানে চেঞ্জ বাড়ছে। এখানে যে ম্যাগনেটাইজিং ফোর্স এখানে কিন্তু সেই রেসপেক্টে কিন্তু চেঞ্জ হয়। কারেন্ট যদি এখানে ইনক্রিজ করছে তো ম্যাগনেটাইজিং ফোর্সও ইনক্রিজ করছে, কারেন্ট যদি ডিক্রিজ করছে তো ম্যাগনেটাইজিং ফোর্সও কিন্তু এখানে ডিক্রিজ করছে। আবার নেগেটিভ ভাবে যদি কারেন্ট যাচ্ছে, ম্যাগনেটাইজিং ফোর্সও নেগেটিভ ভাবে যাচ্ছে। মানে কারেন্ট যে অর্ডারে চেঞ্জ হচ্ছে, ম্যাগনেটাইজিং ফোর্সও কিন্তু সেই অর্ডারে চেঞ্জ হচ্ছে। তো ফার্স্ট পজিটিভ ভাবের ক্ষেত্রে কারেন্ট বেড়ে পিক ভ্যালুতে পৌঁছচ্ছে, তো এখানে ম্যাগনেটাইজিং ফোর্স বাড়ছে, তার রেসপেক্টে ফ্লাক্স ডেনসিটিও বাড়ছে, বেড়ে বেড়ে এরকম জায়গায় স্যাচুরেটেড হয়ে পৌঁছে গেল। তারপরে কারেন্ট কি হচ্ছে? তারপরে কারেন্ট কমে আবার জিরোতে আসছে। যখন কারেন্ট এবার পিক ভ্যালু থেকে জিরো ভ্যালুতে আসছে, তখন কিন্তু ম্যাগনেটাইজিং ফোর্স কমছে, কমে সেটা জিরোতে আসছে, কিন্তু কখনোই, একটু কারেকশন করে দিই এটা, এই বাড়লো, এই যখন জিরোতে এলো তখন কিন্তু কোনোভাবেই ম্যাক ফ্লাক্স ডেনসিটিটা কিন্তু জিরো হলো না। দেখো এইচটা বেড়ে পিক ভ্যালুতে পৌঁছলো, স্যাচুরেটেড হলো, এইচটা আবার জিরো হলো, কিন্তু বিটা কিন্তু তার কিন্তু একটা ভ্যালু থেকেই গেল, এই ভ্যালুটা কিন্তু এখানে থেকেই গেল। এই জিনিসটাকে কিন্তু বলে রেসিডুয়াল ম্যাগনেটিজম।
তার মানে এইচ 0 থেকে পিক ভ্যালুতে গেল, আবার 0-তে এলো, কিন্তু বি কিন্তু 0 থেকে পিক ভ্যালুতে গিয়ে 0 হলো না, তার মধ্যে কিছুটা ম্যাগনেটিক প্রপার্টি রয়ে গেল। কেন হয় জিনিসটা? আমরা যদি কোনোভাবে কারেন্ট পাঠিয়ে একটা ইলেকট্রোম্যাগনেটে কনভার্ট করি, আবার কারেন্টটাকে সঙ্গে সঙ্গে 0 করে দিই, তাহলে কিন্তু ওই ইলেকট্রোম্যাগনেটের কিন্তু তার ম্যাগনেটিক প্রপার্টিটা পুরো চলে যায় না, ওই ইলেকট্রোম্যাগনেটের কিন্তু ওর মধ্যে কিন্তু ম্যাগনেটিক প্রপার্টিটা থেকে যায়, যার জন্যে তার ফ্লাক্স ডেন্সিটিটা কখনো 0 হয় না। তাহলে সেটাকে 0 করতে এবার কি হচ্ছে, এবার আবার কারেন্টটা নেগেটিভ হচ্ছে। যখন নেগেটিভ কারেন্ট অপোজিট ডিরেকশনে ফ্লো করছে, তখন কিন্তু একটা পয়েন্টে গিয়ে এইটা কি হচ্ছে, বিটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। এই পয়েন্টে তার মানে একটা মাইনাস ম্যাগনেটাইজিং ফোর্স যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে সেখানে গিয়ে বি বা ফ্লাক্স ডেন্সিটিটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। তো আবার আমি এটাকে বাড়িয়ে 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 আবার নেগেটিভ পিক ভ্যালুতে নিয়ে এসেছি, কার্ভ এরকম এসছে। আবার আমি এটাকে কি করেছি, আবার এটাকে আমি 0-তে নিয়ে গেছি, নিয়ে গিয়ে আবার এটাকে আমি পজিটিভ ভাবে নিয়ে গেছি। তো এরকম করে যদি কার্ভ করতে থাকে, তাহলে এই কার্ভটা এরকম শেপে দাঁড়াচ্ছে। এই যে কার্ভটা, এইটাকে বলা হয় বিএইচ কার্ভ। আর যে লুপটা তৈরি হলো, এই 0 এ বি সি ডি ই, তার মানে ও এ বি যেখানে সি ডি ই, এইটা তৈরি হলো, এইটাকে বলা হয় হিস্টেরিসিস লুপ। এটা হচ্ছে একটা হিস্টেরিসিস লুপ। এই হিস্টেরিসিস লুপ যার যত বেশি, যার যত বড় হয়, তার কিন্তু হিস্টেরিসিস লসও তত বড় হয়। হিস্টেরিসিস লুপের উপর ডিপেন্ড করে। যার হিস্টেরিসিস লুপ বড় হয়, তার হিস্টেরিসিস লসও কিন্তু বেশি হয়। তো আমি তিনখানা লসই এখানে ডিসকাস করলাম। এডি কারেন্ট লস, হিস্টেরিসিস লস ডিসকাস করলাম। আমি যদি মেটেরিয়ালে সব এই এডি কারেন্ট লস আর হিস্টেরিসিস লস দুটোই কিন্তু ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট। এসিতে দেখা যায় যদি আমি সিলিকন স্টিল মেটেরিয়াল ইউজ করি, তাহলে কিন্তু হিস্টেরিসিস লসকে কমানো যায়। তাহলে হিস্টেরিসিস লস রিডিউস করার জন্য আমরা মেটেরিয়াল হিসেবে সিলিকন স্টিল ইউজ করব। আর এডি কারেন্ট লস কমানোর জন্য আমরা ল্যামিনেটেড কোর যদি ইউজ করি, ল্যামিনেশনের যদি ইউজ করি, তাহলে ল্যামিনেশন করলে কি হয়, তার রেজিস্ট্যান্সটা বাড়ে। ল্যামিনেশন যখন করছি তার রেজিস্ট্যান্সটা বাড়ে, তাহলে তার জন্য কি হয়, যে সার্কুলেটিং কারেন্ট যেটা ছিল, যেটা হিট এনার্জি হিসেবে ডিসিপিয়েটেড হচ্ছিল, সেই সার্কুলেটিং কারেন্টটাকে অপোজ করে হচ্ছে রেজিস্ট্যান্স, তার জন্য এডি কারেন্ট লস কমে। তো স্ট্রেট ওয়েতে বলতে গেলে এডি কারেন্ট লস কমানোর জন্য আমরা ল্যামিনেটেড কোর ইউজ করব, হিস্টেরিসিস লস কমানোর জন্য আমরা সিলিকন স্টিল মেটেরিয়াল ইউজ করব। এরপর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে যে হোয়াই, একটু দেখে নেবে এটা, হোয়াই ট্রান্সফর্মার ইজ rated in KVA not in কিলোওয়াট। এই কোয়েশ্চেনটা কিন্তু আসতে পারে। অ্যাকচুয়ালি কেভি আর কিলোওয়াটের মধ্যে ডিফারেন্স হচ্ছে, কিলোওয়াটটা আসছে কেভি এর সাথে আমরা যদি পাওয়ার ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু কিলোওয়াট টার্মটা আসছে। এখন পাওয়ার ফ্যাক্টর আলাদা আলাদা লোকেশনে আলাদা। সাপোজ যদি আমি যে লোকেশনে ইনস্টল করছি, সেই আর যে লোকেশনে ট্রান্সফরমারটা আমি বানাচ্ছি আর যেখানে ইনস্টল করছি, দুটো জায়গা যদি আলাদা থাকে, দুটো জায়গা যদি মানে ফ্যাক্টরি লোকেশন আর ইনস্টলেশনের লোকেশনের মধ্যে যদি পাওয়ার ফ্যাক্টর ডিফারেন্স হতেই পারে, ডিফারেন্ট লোকেশনে পাওয়ার ফ্যাক্টর ডিফারেন্ট হতেই পারে। তাহলে এই কারণে যেখানে ট্রান্সফরমারটা আমার এখানে প্রোডাকশন হচ্ছে আর যেখানে ট্রান্সফরমারটা ইনস্টল হচ্ছে, তাদের যদি পাওয়ার ফ্যাক্টরে চেঞ্জ হয়,
তাহলে ট্রান্সফরমারটার রেটিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ধরে নিচ্ছি 1000 একটা 1 কেভিএ ট্রান্সফর্মার বা 1000 ভি এর ট্রান্সফরমার, এইটা পাওয়ার ফ্যাক্টর যদি 0.8 হয় তাহলে এটার ফাইনালি 800 ওয়াট দাঁড়াচ্ছে, 800 ওয়াট দাঁড়াচ্ছে। এবার যেখানে ইনস্টল হচ্ছে সেখানে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.9, তাহলে এই 1000 ভিএ ইন্টু 0.9, এটা 900 ওয়াট দাঁড়াচ্ছে। তাহলে এদের মধ্যে একটা ডিফারেন্স চলে এলো কিসের রেসপেক্টে, না শুধুমাত্র এই পাওয়ার ফ্যাক্টরটা চেঞ্জের রেসপেক্টে এদের মধ্যে রেটিং এর ডিফারেন্স চলে এলো। তাহলে পয়েন্ট নাম্বার 1, the location where the transformer is manufactured and where it is being installed, there is a difference between power factor. যেখানে এটা ম্যানুফ্যাকচার হচ্ছে, যেখানে এটা ইনস্টল হচ্ছে, সেখানে পাওয়ার ফ্যাক্টরের কিন্তু একটা ডিফারেন্স রয়েছে। তার জন্য কি হচ্ছে, ট্রান্সফরমারের রেটিং চেঞ্জ হয়ে যেতে পারে। তার জন্য আমরা কখনোই ট্রান্সফরমারটাকে কিলোওয়াটে করব না, আমরা এটাকে বাদ দিয়ে দেবো, শুধু কেভিএ তে রেটিং করব। সেটা সব জায়গাতে হাজারই থাকবে, থাউজেন্ডই থাকবে। তার জন্য ট্রান্সফরমারের রেটিং কিন্তু সব জায়গায় সেম থাকবে। সেই জন্য পয়েন্ট নাম্বার 1, সেই জন্য ট্রান্সফরমারকে কেভিএ তে রেটিং করা হয়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ট্রান্সফরমারে যে দুটো রয়েছে, লস রয়েছে, কোর লসটা ডিপেন্ড করে হচ্ছে ভোল্টেজের উপর, কপার লস ডিপেন্ড করে কারেন্টের উপর। দ্যাট মিনস সেখানে পাওয়ার ফ্যাক্টরের কোনো এখানে সিগনিফিকেন্স নেই, যার জন্য আমরা ট্রান্সফরমারকে কেভিএ তে রেটিং করি, কিলোওয়াটে রেটিং করি না। এরকম অনেক কোয়েশ্চেন্স আছে যেগুলো কিন্তু আমরা আমাদের নোটে প্রোভাইড করেছি। আমরা যে অনলাইন অফলাইন ক্লাস করেছি, আমাদের যে অ্যাপ রয়েছে সেখান থেকে যে সাবস্ক্রিপশন করতে পারো, তো সেইখানে কিন্তু এই পয়েন্টগুলো দিয়ে আমরা কিন্তু একটা নোট বানিয়েছি, সেমিস্টার এক্সামের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সিরিজ বানিয়েছি, সেখানে কিন্তু ডিটেলস গুলো তোমরা পেয়ে যাবে। নেক্সট পয়েন্ট হচ্ছে অটো ট্রান্সফর্মার। অটো ট্রান্সফর্মার কি? অটো ট্রান্সফর্মার হচ্ছে একটা সিঙ্গেল ওয়াইন্ডিং ট্রান্সফর্মার, মাথায় রাখবে। যেখানে কন্ডাক্টর মেটেরিয়াল বাঁচানোর জন্য, মাঝখানে তো অবভিয়াসলি কোর আছে, এই দিকটা প্রাইমারি, এই দিকটা সেকেন্ডারি। তাহলে এইখানে V1 ভোল্টেজ, V1 ভোল্টেজ, আর এখানে ভোল্টেজ V2। এইখানে যদি এই এই এত অবধি টার্ন যদি এনপি হয়, আর এই এত অবধি টার্ন যদি এনএস হয়, তাহলে এইটুকু টার্ন হচ্ছে এনপি মাইনাস এনএস। একটা ওয়াইন্ডিং এরই একটা পোর্শনকে ট্যাপ করে আমরা সেকেন্ডারি সাইডে বার করেছি, আর বাকিটাকে টোটালটাকে আমরা প্রাইমারি সাইডে রেখেছি। তাহলে একটা সিঙ্গেল ওয়াইন্ডিং ট্রান্সফরমার, যেখানে আমরা কি করি, কন্ডাক্টর মেটেরিয়ালকে বাঁচাতে পারি, সেভ করতে পারি, সেইটাকে বলা হয় অটো ট্রান্সফরমার। এইরকম বেসিক কনসেপ্টটাই দরকার। তো ওভারঅল ট্রান্সফরমারের এই কোয়েশ্চেন্স গুলো রয়েছে যে কেন ডিসিতে ইউজ করতে পারি না, কারণ ডিসিতে কোনো রকম এখানে ফ্রিকোয়েন্সি থাকে না, ডিসিতে ফ্রিকোয়েন্সি থাকে না, এক নম্বর। আর পয়েন্ট নাম্বার হচ্ছে অল্টারনেটিং ফ্লাক্স এখানে থাকে না, টাইমের রেসপেক্টে ফ্লাক্স কাট চেঞ্জ হয় না, ইএমএফ ইন্ডিউস হতে পারবে না, সেই জন্য ট্রান্সফরমারকে আমরা ডিসিতে ইউজ করতে পারবো না। এটাই হচ্ছে মেন পয়েন্ট। আমরা বলবো যে যেহেতু ডিসি কারেন্ট, ডিসি ভোল্টেজ, ডিসি কারেন্ট, ফ্লাক্সও ডিসি, টাইমের রেসপেক্টে ফ্লাক্স চেঞ্জ হবে না, তাহলে ইএমএফ ইন্ডিউসড হবে না। তাহলে ইএমএফ ইন্ডিউসড না হলে কিন্তু ট্রান্সফরমার অ্যাকশন কিন্তু এখানে হবে না। আর অটো ট্রান্সফরমার ইম্পর্টেন্ট, ইএমএফ ইকুয়েশন, স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফরমার, ট্রান্সফরমেশন রেশিও, কেন ট্রান্সফরমার কেভিএ তে রেটিং করা হয়, কিলোওয়াটে করা হয় না, ওয়ার্কিং প্রিন্সিপাল। তো এই ফ্যারাডেস ল, লেঞ্জেস ল, এই হলো এই টোটাল ক্লাসের ডিটেল করা রইলো। বাকি পুরো ডিটেলস তোমরা একটা ভিডিওতে পাবে না, এখানে কিছু ভিডিওর
কিছু পোর্শন টোটাল সেমিস্টার সাবজেক্টের কিছু পোর্শন কিন্তু এই ভিডিওগুলোতে আমরা ডিসকাস করছি। বাকি অন্য টপিকের উপর আবার FTPলি অন্য টপিকের উপর বাকি ভিডিও পাবে। তো যদি তোমরা আর কোনোভাবে তোমরা কোনো হেল্প লাগে, কোনো রকম ভিডিও চাও বা তোমাদের কোনো রকম কোয়েশ্চেন্স তোমাদের মধ্যে অ্যারাইজ করে অ্যাকর্ডিং টু দিস টপিক, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তোমাদের লাইক করো আর নোটিফিকেশনটাকে কিন্তু অন রাখো যাতে পরের ভিডিওটা তোমরা দেখতে পাও। থ্যাংক ইউ।